আসসালামু আলাইকুম, সকলকে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। আমার সাউন্ড ঠিকঠাক কিনা একটু জানিয়ে দিতে হবে। সাউন্ড ঠিকঠাক কিনা একটু জানিয়ে দাও। এমডি সোহান সরকার লিখেছে আমি এসেছি 25 ব্যাচ। হ্যাঁ, তোমাদেরও জানা উচিত, তোমাদেরও থাকা উচিত এসেছি 25 ব্যাচ। ওকে, সাউন্ড ক্লিয়ার। মোহাম্মদ ফয়সাল লিখেছে সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ঠিকঠাক আছে, তাই বা জানিয়েছে। তো আজকের লাইভটা আমাদের আসলে কোনো ক্লাস না, এটা একটা গাইডলাইনমূলক ক্লাস। তো আমরা দেখলাম যে গত শুক্রবার আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এমবিবিএসে। তো এখানে সবাই মোটামুটি সবাই যে পরিশ্রম করছে এরকমও না। তো মোটামুটি ধরতে গেলে 30,000 স্টুডেন্ট আছে, যতজন পরীক্ষা দিয়েছে সম্ভবত 1 লাখ কত 1,35,000 বা 40,000, এর মধ্যে সর্বোচ্চ 30,000-এর মতো আছে যারা চান্স পাওয়ার মতো বা পরিশ্রম করছে বা আসলে ডাক্তার হওয়ার স্বপ্নটাকে লালন করে। তবে আমি একটা কথা যেটা বেসে প্রায়ই বলি, যে 5,000 আজকে চান্স পেয়েছে তাদেরকে যদি তুমি মানে আগামী সপ্তাহ ধরো আগামী শুক্রবার যদি আমরা আবার পরীক্ষা নিই, আবার বলতেছি
যে 5,000 বা 5,300 আজকে চান্স পেয়েছে তাদেরকে যদি আমরা আগামী শুক্রবার আবার পরীক্ষা নেই, এইখান থেকে দেখবে যে 2,000 বাদ পড়ে গেছে, আবার নতুন 2,000 ঢুকে গেছে। তো এটা অ্যাকচুয়ালি বললাম যেটা, সেটা হয়েছে তোমার অ্যাকচুয়ালি ভাগ্যের একটা বিষয় আছে এইখানে, ঠিক আছে। অনেকে পরিশ্রম করছে, যেগুলো প্রায় তোমার আমি বলবো যারা 65-র উপরে পাইছে বা 60, 62, 63, 64, এরা অ্যাকচুয়ালি মেডিকেলের জন্য সুইটেবল বা মেডিকেলকে লালন করে, স্বপ্ন দেখে মেডিকেলের এমবিবিএসের। হ্যাঁ, যদি আরেকটু অনুকূলে থাকতো বা জানা প্রশ্ন ভুল হয়েছে এমন কিন্তু হয়। স্পেশালি মোটামুটি আমার কথা মোটামুটি তোমরা অনেকেই জানো। হ্যাঁ, আমি প্রথম যেটা ক্লাসে তোমাদেরকে প্রায় বলছিলাম, মনে হয় গল্পটা বলছিলাম যে আমি ডেন্টালে ফর্ম তুলি নেই। আচ্ছা, এসিটা কি সারবা? অনেক গরম করতেছে। আমি ডেন্টালে ফর্ম তুলি নাই। তো এখানে একটা কাহিনী আছে, আমি এটা একটু শেয়ার করতে চাই, যেহেতু এই মুহূর্তে আমাদের 77 জন আছে। আচ্ছা, তো আমি যেটা একটু শেয়ার করি, তারপর তোমাদের অনেক ভাইয়া আছে এখানে, সবাই এমএমসিয়ান, ঠিক আছে। আমরা পরিচয় জানবো, তারপর তাদের মুখ থেকে শুনবো তারা কিভাবে ব্যর্থতার পর ঘুরে দাঁড়িয়েছে বা আমি কিভাবে ব্যর্থতার পর ঘুরে দাঁড়ালাম, এগুলো তোমাদের কাছে জানাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আমার মোটামুটি ভালো কনফিডেন্স ছিল, ঠিক আছে, কারণ আমি একাডেমিক লেভেলে ভালো পড়াশোনা করছি, ভালো কলেজে ছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, স্কুলের ফার্স্ট বয় ছিলাম। সেই হিসেবে মানে অনেক কনফিডেন্স ছিল। টিচাররাও বলতো যে অনেক ভালো করবে ছেলেটা। ইভেন আমার কিছু স্যার এরকম একটা বলছে, আমার একটা মনে আছে, আমার একটা ম্যাথের স্যার আছে, রাসেল স্যার, ঠিক আছে, উনি বলছিলেন যে এই ছেলেটার পজিশন 2 ডিজিটে হবে। আই রিপিট, 2 ডিজিটে হবে। তার মানে ঢাকা মেডিকেল তো থাকবেই, ও প্লেস করবে 2 ডিজিটে থাকবে। তো আমি মোটামুটি কনফিডেন্স ছিলাম। কনফিডেন্সের কারণে এমন হয়েছে যে আমি ডেন্টালের ফর্ম তুলতে মানে অনাগ্রহী ছিলাম। তারপরে এই যে আমার ফ্রেন্ড দিগন্ত, ক্লাসের মধ্যে মাঝে মাঝে তাকে দেখো, হ্যাঁ, আমার এই ফ্রেন্ড দিগন্ত, ও অ্যাকচুয়ালি জোর করে আমাকে তোমার ডেন্টালের ফর্মটা তোলাইছিল। অ্যান্ড মানে আমার কাছে আমি বলতেছিলাম না আমি 1,000 টাকা নষ্ট করবো না, কথা বুঝছো, আমি বলতেছিলাম যে না আমি 1,000 টাকা নষ্ট করবো না, আমার ডেন্টালের ফর্ম আমি তুলবো না, কারণ আমি কনফিডেন্স আমি চান্স পাবো ইনশাল্লাহ। তো ও আবার ওর এক ফ্রেন্ডের কাছ থেকে, ওর নাম কি ছিল? বিলাস। হ্যাঁ, বিলাস দাস। ও এখন কিসে আছে? এনইউসি। হ্যাঁ, কোন সাবজেক্ট? আচ্ছা, আমি এই মুহূর্তে স্মরণ করতে চাই আমাদের কমন ফ্রেন্ড বিলাস দাসকে। সে এনইউসিউতে এখন আছে সম্ভবত, সিএইচসিতে। আচ্ছা, তো ওই বিলাস আমার 1,000 টাকা সম্ভবত দিয়ে সে আমার ডেন্টালের ফর্মটা তুলে দিয়েছিল, বুঝছো। তো ডেন্টালের প্রতি অনেকে অনীহা থাকে, আমার ফ্যামিলিরও ছিল, আমারও ছিল, কিন্তু এটা তুমি যখন চান্স পাবা, পড়াশোনা শুরু করে দিবা, 6 মাস চলে যাবে, তখন কখনোই তুমি পার্থক্য করতে পারবে না এটা বিডিএস এর ডেন্টাল। যারা বাহিরের পার্সন, নন মেডিকেল পার্সন, তারা কিন্তু এটাকে পার্থক্য করে। হ্যাঁ, বা এটা নিয়ে একটু মানে একটু না কুষ্টানি স্বভাব আছে অ্যাকচুয়ালি, যেটা সত্য বলতে কমন পিপলের, মানে সাধারণ আমজনতার। কিন্তু যখন তুমি চান্স পাবা, চান্স পাওয়ার পর কলেজ শুরু হবে, তোমাদের পড়াশোনা শুরু হবে, দেন তুমি কখনোই পার্থক্য করতে পারবে না যে কে ডেন্টাল, কে বিডিএস, কে এমবিবিএস। সবাই মোটামুটি একসাথে ক্লাস করতেছে। হ্যাঁ, এবং ভিতরের মানুষগুলা, মেডিকেল পার্সনগুলো কখনোই এটাকে ডিভাইড করে না, ঠিক আছে, যে এ এমবিবিএস, এ বিডিএস কখনোই ডিভাইড করে না। তুমি একটা ডাক্তারের কাছে গেছো, কিছু একটা নিয়ে তোমাকে জিজ্ঞেস করবে না তুমি এমবিবিএস না বিডিএস, তুমি অমুক মেডিকেলে পড়ো, এটাই তোমার পরিচয়, ঠিক আছে। আর বাংলাদেশে কিন্তু 2টা ডিগ্রিধারী মানুষের ডাক্তার লেখার সুযোগ আছে, একটা হচ্ছে এমবিবিএস, একটা হচ্ছে কি বিডিএস। আচ্ছা, তো দেখো কার ভাগ্যে কি আছে। এখানে অনেকেই আছে যারা আপ্রাণ চেষ্টা করছে। আমি পার্সোনালি কয়েকজনের সাথে কথা বলছি আজকে, গতকালকে কিন্তু আমাদের দিনটা ছিল কার জন্য, যারা চান্স পাইছে তাদেরকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি, লাইভ সেশন করছি, ওদের ফটোশ্যুট করছি। কিন্তু যারা চান্স পায় নাই এমন অনেকের সাথে আজকে আমার কথা হয়েছে, ফোনে কথা হয়েছে, মেসেজে কথা হয়েছে। আমি 2-1 বাসায়, হ্যাঁ 3 জনের বাসায় অ্যাকচুয়ালি আজকে যাওয়া হয়েছে, ওদের সাথে কথা বলছি। হ্যাঁ, একটু মানে সাহস দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এটা হইতেই পারে, একটা আপ্যায়ন চেষ্টা করছে এরকম অনেকেই আছে। হ্যাঁ, তাদের চান্সটা মিস হয়েছে। আমি এটা সবসময় এটা মানে বলি যে হয়তো তোমার জন্য এর থেকে আরও ভালো কিছু আছে। তুমি আমার একটা বিষয় দেখো, আমি যদি চান্স পাইতাম, আমি আমার ব্যাপারটা প্রথমে বলি, আমি যদি চান্স পাইতাম, ধরো আমি এমবিবিএসে চান্স পাইছি দূরে কোথাও, ধরো খুলনা অথবা অন্য কোনো জায়গায়, এই জায়গায় চান্স পাইছি, পটুয়াখালী, সাতক্ষীরার দিকে চান্স পাইছি, কিন্তু চান্স আমার মনে হয় যে ওইখানে আমি স্টে করতে পারতাম না। এখন যে পজিশনটা আছে আলহামদুলিল্লাহ ময়মনসিংহ মেডিকেলের ডেন্টাল ইউনিটে,
থাকা অবস্থায় এখন যে আমার পজিশনটা আছে ময়মনসিংহ শহরে এই মুহূর্তে, এইটা কিন্তু তোমার একেবারে আমি নিজেকে সবসময় মনে করি আমি হাইলি সাকসেসফুল, ঠিক আছে। কারণ আমার এই মুহূর্তে আমার কোনো কিছুর অভাব নাই। আমার 450 স্টুডেন্ট আছে, হ্যাঁ আমি বিবাহিত, হ্যাঁ আমার একটা গুণবতী বউ আছে, রূপবতী বউ আছে, মানে অল ইন অল আমি মনে করি আমি স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ আমাকে এমনভাবে স্ক্রিপ্টেড করে দিয়েছে, আমি মেডিকেলে যদি চলে যেতাম, এমবিবিএসে চলে যেতাম, তাহলে হয়তো আমার জীবনটা এমন গোছানো হইতো না। কিন্তু আমি অল্প সময়ে যেটা হয়তো আমি এমবিবিএসে পড়লে হয়তো আরও 15 বছর পরে পাইতাম, হ্যাঁ 2040 সালে গিয়ে পাইতাম, আমি 25-এ এটা পাইয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। তো এটা ভরসা রাখো আল্লাহর প্রতি, যে আল্লাহ যে সিদ্ধান্তটা নিচ্ছে বা এই মুহূর্তে তোমাকে যেহেতু এমবিবিএসের জন্য সিলেক্ট করে নাই, তাহলে তোমাকে অবশ্যই আল্লাহ কিন্তু দেখতেছে ভবিষ্যৎ কি। তো আল্লাহ তোমাকে ভালো কিছুর জন্য কি মনোনীত করে রাখছে, ওইটা তুমি সময় হলে পাবা, সময়ের আগে কখনো পাওয়া যাবে না। তো মেডিকেলের পরে ডেন্টাল কিভাবে পড়বো, আমরা কীভাবে প্রিপারেশন নেবো, আমাদের এখানে অনেক ভাইয়া আছে, এখানে সবাই এমএমসিয়ান, ঠিক আছে। ওইখান থেকে যদি বলি তার নাম হলো কি বলো, জয়বরণ শাহ, একদম ওইখানে আছে জয়বরণ শাহ, সে ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে আছে, বিডিএস 12 বেস। আচ্ছা, তারপর আছে হ্যাঁ মিয়াদ ভাইয়া, তোমাদের সে ময়মনসিংহ মেডিকেল ডেন্টাল ইউনিটে আছে, সে হলো বিডিএস 11 ব্যাচ, যেটা আমার ব্যাচ বিডিএস 11। তো আমরা এখানে 3 জন আছে বিডিএস 11-এর, একজন আছে বিডিএস 12-এর, আর 2 জন আছে এমবিবিএস-এর। তোমার নামটা কি ভাই? নাইম হোসেন খান আমার সাথে যিনি আছে, তোমাদের ভাইয়া নাইম হোসেন খান। তোমরা কিন্তু সবাইকে কিন্তু আমাদেরকে কিছুদিন পরে দেখবা, আমরা অনলাইনে কিন্তু সক্রিয় হবো ইনশাল্লাহ। তো সে হলো এমবিবিএস 59 ব্যাচ, আমাদের বেসমেট। আর দিগন্তকে তোমরা মোটামুটি সবাই চিনো, দিগন্ত সরকার, সে এমবিবিএস M59 ব্যাচ, আমাদের বেসমেট আর কি। আর এই ভাইয়ার ক্লাস তোমরা অনেক করেছো, ইংরেজি কিন্তু অ্যাডমিশন টাইমে ভাইয়া কিন্তু ইংরেজি এবং ফিজিক্সের ক্লাস নেই, ঠিক আছে। আমাদের পেজ থেকে কিন্তু ক্লাস নিছে। তো সে হলো মাহফুজ, সে এক্স পাবনা ক্যাডেট কলেজ অ্যান্ড ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে বিডিএস 11 ব্যাচ। আচ্ছা, তো প্রথমেই আমি একদম কর্নারে জয়বরণ সাহার কাছে জানতে চাইবো যে জয়বরণ সাহা, তোমার মেডিকেলে প্রথমে কত মার্কস ছিল, অ্যান্ড তোমার ওই সময় চান্স মিসের পর কেমন অনুভূতি ছিল, কি কি সমস্যা ফেস করছো, অ্যান্ড এইটা থেকে রিকভারি করলা কিভাবে, মানে চান্স কিভাবে পাইলা, ঠিক আছে। হ্যাঁ, মানে এমবিবিএসে ব্যর্থতার পর কোন স্ট্র্যাটেজি ফলো করে তুমি মানে ডেন্টালে ময়মনসিংহ মেডিকেলে চান্স পেলে, এটা আমি একটু জানতে চাই তোমার কাছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, এখন যারা ভিডিও দেখতেছো বা পরবর্তীতে দেখবা, তারা হয়তো মানে যারা এমবিবিএসে চান্স পেয়ে গেছো তারা এই ভিডিওটা আর দেখবা না হয়তো। এখন গাইডলাইন হিসেবে এমবিবিএস দেওয়ার পরে যারা সামনে বিডিএস প্রিপারেশন নিবা, তাদের মধ্যে মানে 2 ধরনের মানুষ আছে। একটা হচ্ছে তোমার যারা পিওরলি ডিরেক্টলি আবার সেকেন্ড টাইমার দিবা, এরকম আছে। আবার আছে হচ্ছে যারা ধরো ভার্সিটির ব্যাকআপ রাখতে চাচ্ছ বা ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিছো। তো যারা হচ্ছে পিওরলি এমবিবিএস দিবা পরবর্তীতে, তাদের জন্য ডেন্টালের আগে যেভাবে পড়ে আসছো মেন বইয়ের এমসিকিউ পার্টগুলা, তারপরে বিভিন্ন বিগত বছর প্রশ্নগুলা, আবার সেগুলো রিভিশন দিবা। যেহেতু মোটামুটি অনেক দেরি আছে, তোমরা জানো যে ডেন্টালের পরীক্ষা প্রায় সামনের মাসের 28 তারিখ হবে, তাই না? তাহলে অনেক দেরি। তাহলে মোটামুটি এই টাইমটুকুর মধ্যে কয়েকবার রিভাইজ দেওয়া পসিবল, যদি যারা ভালোভাবে পড়ছো, অল্পের জন্য যাদের মিস হয়ে গেছে বারবার রিভাইজ দিলে মোটামুটি আরেকটু ধারণা পেয়ে যাবা। আর যারা হচ্ছে তোমরা এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলা, তারা ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে গেছো যে কীভাবে আসলে ভর্তি পরীক্ষাটা দিতে হয়। হ্যাঁ, যারা এটা কিন্তু পরবর্তী তোমার প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টটা একটা মানে অনেক হেল্পফুল হবে। কারণ অ্যাডমিশন টেস্টটা আসলে অনেক একটু ডিফিকাল্ট, অনেক স্টুডেন্ট থাকে একসাথে পরীক্ষা দেয়, যার কারণে মানে অনেক নিজের ভিতর অনেকটা হেজিটেট ফিল হয়। পাশাপাশি হচ্ছে প্রিপারেশন কথা যদি বলি, তাহলে একদম বায়োলজি বা কেমিস্ট্রি একদম বাদ দেওয়া যাবে না। বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে এটা কন্টিনিউয়াসলি পড়ে যেতে হবে, কারণ এমবিবিএসে যারা পরীক্ষা দিচ্ছ তারা হচ্ছে ফিজিক্স আর ম্যাথের মধ্যে একটু দুর্বল। এখন এই টাইমটার মধ্যে যারা ভার্সিটি প্রিপারেশন নেয় তারা বেসিক্যালি ফিজিক্স আর ম্যাথই পড়ে, খালি ওগুলো পড়ে না। কিন্তু ভার্সিটির ক্ষেত্রে কিন্তু বায়োলজি আর কেমিস্ট্রি আছে, তো এই সাবজেক্টগুলো একটু ভালো করে দেখে যাবা। এর পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে পিওরলি মেডিকেল প্রিপারেশন সেকেন্ড টাইমে দিবা, তাদের ক্ষেত্রে ডেন্টালের প্রিপারেশনটা ভালোভাবে নিবা, তাহলে দেখবা ডেন্টাল আশা করি হয়ে যাবে। এতটুকুই ছিল, ধন্যবাদ। ধন্যবাদ জয়বরণ সাহাকে। তো আমরা এখন একটু মাহফুজের কাছে জানতে চাইবো যে অ্যাকচুয়ালি ডেন্টাল যারা পরীক্ষা দিবে তাদের কি আসলে এই মুহূর্তে বাজারে এমন কোনো বই আছে যেটা পড়া উচিত, বা এমন কিছু বই আসলে কি আছে যেটা আমাদেরকে মানে ডেন্টাল প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে এই শর্ট টাইমে? 1 মাসের মতো কিন্তু ওদের আছে, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় যে
এই যে তোমরা 3 মাস 4 মাস অ্যাডমিশন টাইমটা কাটাইছো, এরপরে আর নতুন করে আমার মনে হয় না কোনো বই 1 মাস ধরে আর কোনো পড়ার দরকার আছে তোমার কাছে। দেখো মেডিকেল অ্যাডমিশনের যে ভর্তি পরীক্ষার যে কোশ্চেনটা, ডেন্টাল অ্যাডমিশনের কোশ্চেনও কিন্তু সেম। জাস্ট তোমার কি মানে মনে করো যে তোমরা বিভিন্ন কোচিংয়ে পরীক্ষা দিতা, একদিনের একটা মডেল টেস্ট আর এটা হলো পরের দিনের আরেকটা মডেল টেস্ট, এরকম ভিন্ন একটা সেট। সো প্রিপারেশনটা সেম, বইগুলোও সেম, তুমি নিজে যেভাবে প্রিপারেশন নিছো এতদিন ঠিক সেইভাবেই তোমার প্রিপারেশনটা আগায় নিয়ে যাবা, এর চেয়ে বেশি কিছু করার দরকার নাই। মানে আলাদা কোনো বই নেই? হ্যাঁ, আলাদা কোনো বই পড়ার দরকার আমার মনে হয় না আছে। আচ্ছা, ভাইয়া যেটা বললো আর কি, অ্যাকচুয়ালি আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেভাবে এই সময়টা কাভার করেছি, এটা আলাদা করে কোনো আসলে বই ডেন্টালের জন্য এরকম নাই যে আমি শুধুমাত্র ডেন্টালের জন্য প্রিপারেশন নিতে চাই, এই কয়েকদিন আমি কীভাবে পড়বো। অ্যাকচুয়ালি ডেন্টালের জন্য এরকম আলাদা কোনো বই নাই। যারা এএফএমসি দিবা, এটার পরীক্ষাটা মানে 24 তারিখ, এই জানুয়ারি মাসের 24 তারিখ, এই যে কিছুদিন পরেই। তো এইটার ক্ষেত্রে একটা বই কিন্তু আছে জয়কলির, আমি কিন্তু ওই বইটা A to Z পড়ছি। আমাদের পরীক্ষা হয়েছিল মনে হয় কয় তারিখ, আমাদের পরীক্ষা হয়েছিল বিবেস কয় তারিখ, 1 তারিখ, হ্যাঁ পরে 9 তারিখে সম্ভবত 8-9 তারিখে সম্ভবত এএফএমসি ছিল। তো রেজাল্ট মনে দিয়েছিল 5 তারিখ। তো এই যে মানে রেজাল্টের আগ পর্যন্ত একটা অক্ষর পড়ি নাই, রেজাল্ট যেদিনে দিছে এদিনে পড়ি নাই, ওই দিনে কান্নাকাটি অনেক মানে অনেক জাপটা গেছে উপর দিয়া। দেন পরের দিন থেকে আমি এএফএমসির জন্য একটা বই কিনছিলাম, সেটা হচ্ছে জয়কলির এএফএমসি প্রশ্ন ব্যাংক। তো তুমি দেখবা এএফএমসির প্রশ্নগুলো খুবই সাবলীল হয়। সাবলীল কিন্তু কি মানে কোনো জটিল অপশন নাই, হ্যাঁ বড় কোনো লাইন নাই, ছোটো অপশন, ঠিক আছে। যেরকম যকৃতের কোন খণ্ডটি বড়, হ্যাঁ অনিতিন চক্র কোথায় ঘটে, যকৃতে ঘটে, এই যে এরকম ডান ফুসফুসের লুপ কয়টি, এই যে এরকম প্রশ্ন আসে, মানে একেবারে সত্য বলতে মিথ্যা বলতে এরকম বড় বড় লাইনের কোনো প্রশ্ন আসে না। আর এএফএমসির প্রশ্নগুলো একটু সহজ হয়, আমার যেটা মনে হয়েছে খুবই মোটামুটি লেভেলের, একদম বেসিক থেকে আসে। যারা ইংরেজি একটু ভালো পারে, হ্যাঁ তাদের জন্য আসলে ওইটা খুবই হেল্পফুল হয়। তো আবার এএফএমসির ক্ষেত্রে একটা সমস্যা কি জানো, এএফএমসির ক্ষেত্রে সমস্যা হয়েছে কাটমার্ক অনেক বেশি থাকে। মানে তুমি যদি 85 না পাও তাহলে ধরে নিতে পারো যে আসলে সম্ভব না, কারণ সিট সংখ্যা কম। এএফএমসির মধ্যে সম্ভবত 45 ছেলে 45 মেয়ে 45 কোটা ব্যতীত, হ্যাঁ। তো অল্প এই 45 জনের মধ্যে, ছেলে 45 জনের মধ্যে থাকা অথবা মেয়ে 45 জনের মধ্যে থাকা, এটা কিন্তু অনেক টাফ। এটা আসলে অনেক টাফ। এটা মানে এটা তোমাকে আশা দিতেছি না যে তুমি এএফএমসি দিলে পেয়ে ফেলবা, আমি এটা এএফএমসি দিতেছি না, মানে আশাটা দিতেছি না। কারণ আমি নিজেও মানে এএফএমসি দিছি অ্যান্ড আমার এএফএমসিতে হয়েছিল, বুঝছো, আমার হয়েছিল। এটা তোমরা হয়তো পোস্টে দেখছো যে আমার হয়েছিল। তো মোটামুটি আমার মনে আছে আমি সবগুলো দাগাইছিলাম, অ্যান্ড আমার মনে হয় 8টার মতো ভুল হয়েছিল। মানে পরবর্তীতে যত সলভ দেখছি মোটামুটি 8টার মতো ভুল হয়েছিল, মানে 92টা কারেক্ট করতে পারছি, আর ভুল টুলের জন্য মনে হয় আরও 2-3 গেছে। তাহলে আমার মনে হয় আমার 88 সামথিং ছিল, 88 সামথিংতে আমার এটা হয়েছিল। আচ্ছা যাই হোক, তো ডেন্টালের জন্য এএফএমসি তোমরা দিতে পারো, এটা তুমি ট্রায়াল ভার্সন আরেকটা মানে ট্রাই করতে পারো। বাট এটাতে হবে যে এরকম স্কোপ বা সম্ভাবনা খুবই ক্ষীণ। যারা দিবা এটা দিতে পারো, কিন্তু এটা একেবারে মানে আশায় থাকা দরকার নাই, ঠিক আছে, বা চেষ্টা করতে পারো। এএফএমসির একটা প্রশ্ন ব্যাংক কিনো, দেন তুমি যে 2-3 দিন বা 3 দিন আছে এটা নিয়ে তুমি শুধুমাত্র প্রশ্ন ব্যাংকটা সলভ করো। ইভেন্ট আমার মনে আছে আমরা যখন বাসদা যেতেছিলাম, তুমি তো মনে হয় যাও নাই, তুমি তো গেছো না, আমি গেছিলাম। আমার ছেলেটার নাম যেন কি ছিল, অপু, আর একটা ছেলে ছিল ওই যে মাহমুদুল, হ্যাঁ। আমরা বাস দিয়ে যাইতেছিলাম, আমার মনে আছে এখন, আমি টোটালি বাস দিয়ে যাওয়ার সময় পড়তেছিলাম এএফএমসির প্রশ্ন ব্যাংকটা। তো ওইটা মোটামুটি একটা ধারণা দিচ্ছে প্রশ্নগুলো কেমন হয়। এখন তাহামরে আর সমস্ত কিছু কি চ্যাপ্টার কি রিভিশন দেওয়ার সময় আছে, সময় নাই। তো আমি শুধুমাত্র প্রশ্ন ব্যাংকটা কেমন হয়, কারণ আমি আগে কোনো দিন এএফএমসির প্রশ্ন তেমনভাবে দেখি নাই। তো মোটামুটিভাবে আমি জাস্ট এই 3-4 দিনে জাস্ট এএফএমসির প্রশ্ন ব্যাংকটা পুরাটো মানে A to Z একবার, ছোটো বই একদম ছোটো, ওটা দামও বেশি নাই, মনে হয় 150 বা সামথিং, 160 টাকা 140 টাকা এমন হতে পারে। তো ছোটো একটা বই কয়েক পৃষ্ঠার, সম্ভবত 70-80-100 পিস এরকম হতে পারে, 100 পিসের কম সম্ভবত আমি যখন পড়ছিলাম। তো ওইটা মোটামুটি একবার রিভাইজ হয়ে গেছিলো, তখন একটা ধারণা বা একটা নিজেকে মানে মনে হইতেছিল যে না এরকম প্রশ্ন তো আমি এগুলো সব পারি। কারণ আমি তো যেহেতু একেবারে কাছাকাছি মেডিকেলের একদম নাম্বারের একদম মনে হয় আমাদের সময় কত ছিল 73.75, তো আমার ছিল 70, তো একদম কাছাকাছি। আমার কিছু কমন মিস্টেক ছিল, হ্যাঁ সাইকোলজিক্যালি একটু মানে মানসিকভাবে ঠিক রাখতে পারি নাই, বুঝছো। তো আমার ভালো প্রিপারেশন ছিল, তো মোটামুটি দেখা গেছে আমি এএফএমসি সব কিছুই পারি, যা সলভ করতেছি দেখা গেছে সব কিছু পারি। ইংরেজিতে একটু দুর্বলতা ছিল, তো ইংরেজিগুলো বারবার দেখতেছিলাম, হ্যাঁ যদিও রিপিট হয় না প্রশ্ন, এএফএমসির প্রশ্নগুলো খুব ইউনিক হয়, ভালো লাগে, প্রশ্নগুলো দেখতেই ভালো লাগে, আবিজাবি কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তো গেল এএফএমসি। দেন ডেন্টালের কথা সত্য কথা বলতে আমি তেমন পড়ি নাই,
মানে এখন যদি বলি তোমার এটা পড়ো, এটা করো, এটা করো, আসলে এটা হয় না, বুঝছো? একদম মানসিক প্রেশার, চান্স হয় নাই, এটা একটা মানসিক প্রেশার। দেন আমি সমস্ত কিছু আবার রিপিট করতেছি, এগুলো আসলে হয় না। যেহেতু সময়টা এখন একটু বেশি, তোমাদের একটু বেশি, তোমরা অবশ্যই মানে অলসতা না কইরা কি করতে পারো, ওই বেশি বেশি পরীক্ষা দিতে পারো। আর যে কারণে ভুলটা হয়েছে না, আমি একটা ছেলের কথা বলি, ও আমাকে মেসেজ দিচ্ছে ভাই 80টা দাগাইছি, হ্যাঁ, তখন আমি মানে সিন করে রেখে দিছি, মানে মেজাজটা এত মানে গরম হয়ে গেছে আমার, যে এরকম বুকা মানে কি বলবাম, 80টা তুমি কোন লজিকে থাকাবা আমাকে বুঝাও তো, তুমি কেন 80টা থাকাবা ভাই? না পারলেও তো মানুষ রিস্ক নেয়, যে আমি যদি 10টা দাগাই, 10টা দাগাই যদি আমি 60টা ভুল করে ফেলছি, 3টা যদি সঠিক হয়ে যা, তবু হিসাব করে দেখবো আমার 0.25 যদি বাইরে যায়, তো আমার লাভ না। তো তুমি 80টা কোন ভিত্তিতে দেখাবা? কমপক্ষে ডেন্টালে তো অবশ্যই 95 দেখাইতে হবে, কি বলো? হ্যাঁ, ডেন্টালের ক্ষেত্রে কাট মার্ক আমাদের সময় ছিল 85-85 আশেপাশে সম্ভবত ছিল আমাদের আগের বার, 85, পরে আমাদের বার ছিল কত, ওই 81-82 এরকম ছিল আর কি, 82.something বা 81.something এরকম ছিল। তুমি ডেন্টালে চান্স পাইতে চাইলে অবশ্যই তুমি ধরে রাখতে পারো এইবার, কারণ ডেন্টালের প্রশ্ন আর মেডিকেলের প্রশ্ন মোটামুটি একই দিনে একই কমিটির আওতায় হয়, তো দুইটা জাজ কিন্তু সেম থাকবে, কথা বুঝছো? তুমি যেরকম ইন্টারন্যাশনাল এরকম দেখছো না, একটু হিবিজিবি এরকম দেখবা, ডেন্টালের মধ্যে 2-1 ইন্টারন্যাশনাল এরকম হিবিজিবি লাগতেছে, হ্যাঁ, মোটামুটি জাজটা সেম টু সেম। আর অবশ্যই তোমাকে টার্গেট রাখতে হবে সর্বনিম্ন 83 না পেলে তুমি ধরে রাখতে পারো যে তোমার ডেন্টাল হইতেছে না। আর 83 তুমি পাইতে চাইলে তুমি যদি 85টা টাকা হবে, কারণ উত্তর কিন্তু সবসময় আমার একটা নিবে না। এই যে এইবার যে বিতর্কিত হয়েছে কতগুলো প্রশ্ন, হ্যাঁ, গোলগি বুড়ি নাকি কুশপেট তৈরি করে, গোলগি বুড়ি নাকি মাইক্রোটিউবিউলস, তো তাদের মতে আলিম স্যারের বইয়ের মতো যেহেতু হুবু অপশন সহ যেহেতু আসছে, তাহলে তারা হয়তো মাইক্রোটিউবিউল নিচ্ছে, আমরা বলতেছি গোলগি বুড়ি। আমাদের বইয়ে ইয়া স্যারের বইয়ে, বিভিন্ন স্যারের বইয়ে লেখা আছে, আজিবুর স্যারের বইয়ে লেখা আছে, বা অনুশীলনের মধ্যে লেখা আছে গোলগি বুড়ি, তো হয়তো তারা ওইটা আলিম স্যারের বই থেকেই নিছে। তো এমন কিছু হবেই, এরকম 4টা-5টা প্রত্যেকবারই হয়। আমাদের সময় এরকম 7টা ছিল, এক এক বই এক এক উত্তর। আমি দেখাইতে পারবো যে এই প্রশ্নের উত্তর কবির স্যারের এইটা, কবির স্যারের বইয়ের মধ্যে এটা দেওয়া উত্তর দেওয়া, আর হাজার স্যারের বই এটা উত্তর দেওয়া। এখন হাজার স্যারের বইটা নিচে নাকি কবির স্যারের বই নিচে, ওই ডাজেন্ট, আমরা জানি না, ওটা উই ডোন্ট নো। দেন কী করতে হবে, এই 4-5টা এমনি ধরে রাখতে হবে, যে এই 4-5টা দিক সেদিক হইতে পারে। আমার ভাগ্য বলা থাকলে আমি 4টা বেশি হয়ে যাবে, ভাগ্য না বলা থাকলে আমি 4টা আমার কম হয়ে যাবে, তখন আমি পিছিয়ে যাব, এটা লাক। অবশ্যই অ্যাডমিশন টাইমে ভাগ্য একটা বড় ফ্যাক্টর, এজন্য কখনোই কম দাগানো যাবে না। যত কথা, যত নেগেটিভ মার্কিং, হ্যান ত্যান অ্যাবেজেবি যত কিছু, আরে ভাই কাট মার্কে যেন 84, তুমি দাগা বা 88টা, এমনি এদিক সেদিক হয়ে যে তোমার মার্ক নাই, তুমি যদি 88টা দাগাও তবু তো মার্ক তোমার 84 নিচে এসে পড়তেছে না, কারণ তোমার মতো উত্তর নিবে না। তোমার লজিকে যে উত্তর হয়, তুমি যে বই থেকে রেফারেন্স দিতেছ, ওই রেফারেন্স সে নিবে না, স্বাস্থ্য মন্ত্রণালয় সেটাকে নিবে না। তাহলে তুমি যদি 84 কাট মার্কে তুমি যদি 88টা দাগাও, হবে না, তোমাকে কমপক্ষে 95টা দিতে হবে, বুঝছো? আর যদি এরকম অনুমান নির্ভর না থাকে যে আমি 10টা আন্তাজি দাগায় বা মোটামুটি মানে সাবকনসিয়াসমেন্টে দাগায় 2টা কারেক্ট করতে পারছি না, এটা এমন হওয়ার কথা না, হ্যাঁ, এমন হওয়ার কথা না, বুঝছো? ধরো যদি তুমি 10টা দাগায় 2টা কারেক্ট করতে পারো, তাহলে কিন্তু মোটামুটি তুমি নেগেটিভ এর ক্ষেত্রে তুমি মানে সঠিক মানে কত যেতেছে, 2 যেতেছে, 8-এর জন্য কত যেতেছে, 2 যেতেছে, তাহলে তুমি কিন্তু একেবারে ইকুয়ালে আছো। যদি একটা হয়ে যায় তাহলে কি ভাই, কত বাইরে যেতেছে দেখছো? 10টা তুমি আন্দাজ দেখাইতেছো, এর মধ্যে 2টা হয়ে গেছে, তার মানে তুমি ইকুয়ালে আসো। একটা বেশি হয়ে গেছে মানে 3টা হয়ে গেছে, তখন তুমি কিন্তু 1 নাম্বার বেশি পেয়ে ফেলতেছো, মানে তোমার রেঞ্জ থেকে 1 বেশি পেতেছো। এই জন্য আমি সবসময় বলি, যে যত মোটিভেশন দেখ, যে যত গাইডলাইন দেখ, কম দেখানো যাবে না ভাই। হ্যাঁ, এখন এটা বলতে পারো ভাই আপনার কথা ওনার সাথে মিলতেছে না, ওনারটাকে ওনার মতো রাখো ভাই। তুমি যে আর যেটাই বললাম 84 কাটমার্ক যদি হয় ডেন্টালে, তুমি 88টা দাগাইয়া জিন্দিগিতে চান্স পাইতা না। যদি তুমি বলো যে আমার 88 একেবারে গুলি, হ্যাঁ হবেই, সম্ভব না ভাই, তোমার মতো উত্তর নিব না ওরা, তোমার লজিকে উত্তর নিবে না। আচ্ছা, তো মিয়াদের কাছে একটু জানতে চাই আমরা, মিয়াদের মানে মেডিকেলে মার্ক কত ছিল, দেন এইটা তুমি একটু বলবা যে আশেপাশের চাপটা কেমন ছিল, বা আশেপাশের পরিবেশটা, প্রতিবেশী আন্টিদের ভূমিকাটা কেমন ছিল, এটা আমরা একটু জানতে চাই। পরবর্তীতে কামব্যাক কীভাবে হইল? আসসালামু আলাইকুম। আমি যখন ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিলাম MBBS, আমার এক্সাম হলে আমার কোয়েশ্চান লাগছিল হার্ড হয়েছে, তো আমি ওই অনুমানে দাগানোতেই ভুল করছিলাম, আমি দাগাইছিলাম 79। তো আসার পরে আমার মোটামুটি ধারণা হয়ে গেছে যে শেষ, আর কাজ হইতেছে না। তো তখন থেকেই হতাশা। তারপর রেজাল্ট দিল, আমার মার্ক আসছিল 67.75, তো যা হওয়ার চান্স হয় নাই।
তো তখন একটা প্রেশার থাকে, নর্মালি প্রেশার থাকে, প্রতিবেশী আছে, ফ্যামিলির এক্সপেকটেশান, নিজের এক্সপেকটেশান, আশেপাশে ফ্রেন্ডরা চান্স পাওয়া যাইতেছে। তো সবগুলা মিলায়া হতাশায় কাটছে, 2-3 দিন ভালো রকম হতাশাতেই কাটছে। তারপরে যেটা হইলো যে ভাবলাম যা হওয়ার তো হয়েছেই, সামনে আবার এফএমসি পরীক্ষা ছিল। তো আমার আব্বা বলছিল যে আচ্ছা দাগাইছো না এটাতে, তুমি যাও বাকিগুলাতে যাও, দাগায় আসো। তো ওই যে একটা কথা বলছিল, আমার মাথায় ওইটাই সেট হয়ে গেছিলো। এফএমসি দিলাম, দেখা গেছে আমি 40 মিনিটে 96টার মতো দাগাইছি, তো ওইখানে এফএমসি থেকে চান্স হয়ে গেছিলো। তো এরপরে যেটা হইলো যে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট। তো ডেন্টাল অ্যাডমিশন টেস্টে সত্য কথা বলতে গেলে আমি পড়াশোনা তেমন একটা করি নাই, যেটা সত্য কথা। তারপরে ওই পরীক্ষা দিতে গেলাম, তো ওইখানেও দাগাইলাম, ওইখানেও 96-97টার মতো দাগাইলাম। তো ওইখানেও আসছে আমার 81.75 আসছে, আমার ময়মনসিংহ মেডিকেল ডেন্টালে চান্স হয়েছে। তো এখন একটা কথাই বলবো যে যা হওয়ার তো হয়ে গেছে, তো এখানে হতাশ হওয়ার কিছু নাই। দেখো সাকসেস বিষয়টা আসলে এটা রিলেটিভ, তুমি কিসের সাথে কম্পেয়ার করতেছো এটার উপর ডিপেন্ড করবে। আজকে তোমার একটা বন্ধু এমবিবিএসে চান্স পেয়ে গেছে, তুমি চান্স পাও নাই, দেন তুমি ধরো পায়ে গেলা, সামনে তোমার একটা ফ্রেন্ড ন্যাশনালে পড়তেছে, তো তুমি কোর্স শেষ করে বের হইতে হইতে দেখা গেছে তোমার ওই ফ্রেন্ডটা বিসিএস দিয়ে একটা ভালো ক্যাডারে হয়ে গেল, তাহলে আলটিমেট সাকসেসটা কিন্তু তখন সে পায়ে গেল। তো এইভাবে হতাশ হওয়ার কিছু নাই, সাকসেস তুমি কিসের সাথে তুলনা করতেছো ওইটার উপর ডিপেন্ড করবে। তো আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, আল্লাহর উপর ভরসা রাখো। আর ওইভাবেই আপাতত কয়েকদিন একটু রিফ্রেশমেন্ট দরকার, 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ ঘুরো, দেন নতুন করে আর তো কিছু পড়ার নাই, এমবিবিএসের জন্য যা পড়ছো ওই পড়াগুলাই রিভাইজ দেও। আর যেটা করতে পারো বেশি বেশি করে এক্সাম দেও, বিভিন্ন পেজে আছে, বিভিন্ন অ্যাপে পরীক্ষা দেওয়া যায়। তো এক্সামগুলো দিলে হচ্ছে এক্সাম ফোবিয়া যে বিষয়টা আছে ওই বিষয়টা তোমাদের কাটা যাবে। তো বাদবাকিটা আল্লাহ ইচ্ছা, তোমরা আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এক্সাম ফোবিয়ার কথাটা যেটা বললো, এই এক্সাম ফোবিয়াটা কিন্তু মারাত্মক একটা ইস্যু এই মুহূর্তে। অনেকেই মোটামুটি ভালো পারে, ভালো জানে, জ্ঞান ভালো বা দক্ষতা ভালো, পড়াশোনা অনেক সিরিয়াসলি করছে চান্স পাওয়ার জন্য, কিন্তু ওই যে ভীতি, যেটাকে বলে ভীতি, ঠিক আছে, এই ভীতির কারণে কিন্তু আসলে চান্সটা হয় নাই। এমন অনেকেই আছে, তোমরা যারা দেখতেছো তাদের মধ্যে হয়তো অনেকেই আছে যে এক্সাম ফোবিয়া বা ভীতি বা ভয় পাওয়া অথবা নার্ভাসনেস, কোনটা দাগায় ফেলবো। হ্যাঁ, এটা কিন্তু মানে মাঝে মাঝে এমন হয়, বুঝছো। আমি নর্মালি কত স্টুডেন্ট পড়াই, কখনো মানে নার্ভাস ফিল করি না, কিন্তু ওই দিন এক জায়গায় গিয়ে আমি একটা পড়ানো শুরু করছি, তাও আবার ক্লাস 9, বুঝছো। মানে আমার মনে হইতেছে আমি কথা বলতে পারতেছি না, মানে সামনে দাঁড়াইছি, মানে প্রথম যে স্পিচটা দিব এটা আমার আসতেছে না। হ্যাঁ, তো এটার জন্য কি দরকার, অফলাইনে পরীক্ষা দেওয়া দরকার। অনলাইনে তুমি যত পরীক্ষা দাও, অনলাইনে তো তোমাকে পরীক্ষা নেবে না, ফাইনাল পরীক্ষায় তোমার তো অনলাইনে নেবে না। তো যেহেতু অনলাইনে নেবে না, তাহলে আমার যেটা সাজেশন থাকবে, তুমি অফলাইনে প্রচণ্ড লেভেলের পরীক্ষা দাও। মানে এই পরিবেশের সাথে তুমি যদি অভ্যস্ত না হও তাহলে সমস্যা। তুমি 5টা পরীক্ষা দাও, ওই 5টা পরীক্ষা যাতে অফলাইনে থাকে, ঠিক আছে। অনলাইনে তো দেখলে অনেক কিছু করলা, এই মুহূর্তে অনলাইনে মানে হাইপে আছে। তো অনলাইনে যেহেতু পরীক্ষাটা, ফাইনাল পরীক্ষাটা অনলাইনে হবে না, তো তুমি অনলাইনে রাখতে পারো, কিন্তু নার্ভাসনেস কমানোর জন্য। হ্যাঁ, ধরো তুমি রিক্সা দেয় এসে মাত্র নামছো, একটু ঘাইমে গেছো, একটু হার্টবিট বেশি, এই অবস্থায় তুমি দাগাইতে বসছো। হ্যাঁ, এই যে একটু নার্ভাসনেস, মানে বডিটা একটু নাড়াচাড়া ঝাঁকিটাকে দিয়ে তারপর যে একটা শরীরের মধ্যে যে এনার্জিটা থাকে, ওই এনার্জিতে তুমি কতটুকু দাগাইতে পারো। হ্যাঁ, এই পরিবেশের সাথে মানে অ্যাডাপ্ট হওয়াটা খুবই প্রয়োজন, কথা বলছো, এটা জরুরি। আর এইটা যারা সবাই বললো তাদের কথার সারমর্ম একটাই, আসলে ডেন্টালের জন্য আমরা স্পেশালি তেমনভাবে পড়তে পারি না। আমি নিজেও সত্য বলতে, আমি যখন চান্স মিস হয়ে গেছে তখন আমি এইটা ভাবছি যে কেন মিস হয়েছে, আমার অনুশীলন থেকে কিছু ভুল হয়েছে। এই অনুশীলন থেকে কিন্তু অনেক ভালো অনেকগুলো প্রশ্ন ছিল, ঠিক আছে, প্রায় 40-45টা প্রশ্ন ছিল। 75টা থেকে তুমি 40-45টা যদি এই নিয়েই থাকে, তাহলে তুমি ফেল করার মানেটা কি? পরবর্তীতে আমি দেখলাম যে আমি নিজে অনুশীলন থেকে ভুল করছি, আমার সময় তো অনুশীলন থেকে প্রশ্ন আসছে, আমি ওইগুলো ফিজিক্সে অপবর্তন এগুলো আমি ভুল করে ফেলছি। কেন? কারণ এগুলো সব কিছু যখন পরীক্ষার মাথার হলে থাকে, কোনটা অনুশীলন এগুলো মাথায় থাকে না অ্যাকচুয়ালি, বুঝছো। তো আমি যেটা করছিলাম, সত্য বলতে আমি শেষে যা কয়েকদিন সময় পেয়েছি ডেন্টালে, শুধুমাত্র অনুশীলন পড়ছি, শুধুমাত্র ইংরেজি পড়ছি। আমি বায়োলজি জিন্দিগিতে টাচ করছি না, কোনো অধ্যায় রিডিং পড়ি নাই। তুমি যদি বলো ডেন্টালের যে সময়গুলো ছিল, আমি কোনো দিন
একটা অক্ষর বই থেকে রিডিং পড়ি নাই, শুধুমাত্র অনুশীলনী পড়ছি, আর যেগুলো আমার ল্যাগিংস আছে আমি ওইগুলো কাভার করার চেষ্টা করছি। আর যেটা বললাম অফলাইন পরীক্ষাটা ইম্পর্টেন্ট, এটা 5টা পরীক্ষা হোক বা 6টা বা 10টা পরীক্ষা হোক, অফলাইনে সশরীরে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা তৈরি করতে হবে। আরও কতগুলো মানে আছে, যেরকম আমি গতবার তোমার একটা স্টুডেন্টকে পড়াইছি, ওই আন্টিটা আমাকে খুব ভালো করে, 2জনকে পড়াইছিলাম অ্যাকচুয়ালি, একজন চান্স পাইছে একজন চান্স পাইছে নাই। আমি কিছু মানে সিকুয়েন্সফুলি করতাম, ওরা পরীক্ষা নিতাম প্রত্যেকদিন 10টায়, যেহেতু তোমাদের পরীক্ষা 10টায়, অনেকেই ঘুম থেকে দেরিতে উঠে, অনেকেই ঘুম থেকে উঠে 12টা 1টা ধরে যান, রাতে অনেক পড়ে। কিন্তু দেখা গেছে যে পরীক্ষার দিন যদি তুমি তোমার শরীরের মধ্যে ঘুম ঘুম ভাব আছে, ঘুম ঘুম ভাব থাকা যে কথা, নেশা পানি খাওয়া একই কথা না? সিরিয়াসলি, হ্যাঁ হ্যাঁ, বায়োলজিক্যাল ক্লকটা সেভাবে হয় না। তো তুমি যখন প্রত্যেক দিন দেখা গেছে 12টা 1টার সময় ঘুম থেকে উঠো, কিন্তু পরীক্ষার দিন তুমি 8টা বা 7টার সময় ঘুম থেকে উঠে গেছো, দেন তোমাকে নেশা লাগবে, যেটা আমার হয়েছিল। আমার কিন্তু এখন অভ্যাস, আমি সবসময় তোমার 4টা 5টা পর্যন্ত রাত জাগি, দেন মানে অল্প করে মানে আমার সারাদিন নেশা লাগে। আমি খুব কম এটা আমার আগে থেকেই। এখন পরিশ্রম করতে হয়, আগে পর মোটামুটি এডমিশন টাইমে প্রচণ্ড পড়াশোনা করতে হইতো, এখন বিভিন্ন জিনিস নিয়ে পরিশ্রম করতে হয়, ঠিক আছে, রাত জাগতে হয়, মানে এটা অভ্যাস হয়ে গেছে। যে আগের যে সাইকেলটা ছিল এডমিশন টাইমে, এই সাইকেল অভ্যাস হয়ে গেছে, আমি কখনো 3টার আগে ঘুমাইতে পারি না, কথা বুঝছো? তো এই যে ঘুমের কারণে সবসময় একটা নেশা থাকে, মানে শরীরের মধ্যে নেশা থাকে। তো এই অভ্যাসটা মোটামুটিভাবে পরীক্ষার অন্তত 1 সপ্তাহ আগে থেকে তোমাকে এটা রিমুভ করতে হবে। প্রত্যেক দিন আমি যেটা করছি, ওই স্টুডেন্টকে প্রত্যেক দিন আমি 10টায় পরীক্ষা নিতাম। হ্যাঁ, আমি ওকে বাসায় গিয়ে পড়াইছি অ্যাকচুয়ালি গত বছর, অ্যান্ড ওর রাজশাহী ডেন্টালে চান্স পেয়েছি, রাজশাহী মেডিকেলে। তো এই অভ্যাসটা প্রত্যেক দিন 10টার সময় পরীক্ষা দেওয়া, এটা কিন্তু তুমি বাসায় করতে পারো। হ্যাঁ, অনেক আছে তোমার, মডেল টেস্ট আছে, ওইটা তুমি আমার ছিড়বা, একদম নিজেকে ফিল বা মানে করবা যে এটা আসলে অ্যাকচুয়াল পরীক্ষা, এটা অ্যাকচুয়াল পরীক্ষা। ওই যে একজন ভালো প্লেয়ার রোনালদোকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার এত সাকসেসের পিছনে আপনার রহস্যটা কি? সে বলছিল যে আমি যখন ক্লাবে খেলি, প্রত্যেকটা ফুটবলে যে ক্লিক দেয়, প্রত্যেকটা ক্লিককে আমি মনে করি এটা ফাইনাল খেলার ক্লিক, ঠিক আছে, বা ফাইনাল পেলার ওই যে পেনাল্টি যে আছে ওইরকম মনে করি। এজন্য মানে ছোটোখাটো জিনিসগুলোকে গুরুত্ব দিতে হবে। যেরকম যেটা বললাম, প্রত্যেকদিন 10টার সময় তুমি নিজেকে মনে করবে এটা আমার ডেন্টাল পরীক্ষা হইতেছে, দেন ওই ফিলে স্টপওয়াচ দিয়া তুমি 1 ঘন্টাতে পরীক্ষা দিবা। ওই টাইমে কোনো মানে চানাচুর খাওয়া নাই, ওই টাইমে কোনো মানে মাঝখানে বিরতি দেওয়া নাই, কারোর সাথে কথা বলা নাই, ফোন আসছে ফোন ধরা যাবে না ওই টাইমে, ছোটো ভাইয়া আছে ডিস্টার্ব করতেছে, ছোটো বাইসটা আছে, ওই টাইমে রেসপন্স করা যাবে না। এই ঘন্টা মনে রাখবে সিরিয়াসলি আমি পরীক্ষা দিতেছি, এটা ডেন্টালের পরীক্ষা, ঠিক আছে, এটা হওয়া উচিত। আচ্ছা, দিগন্ত সরকার আমাদেরকে এই বিষয়ে, যদিও তুমি সাকসেসফুল, তোমাকে ডেন্টাল দেওয়া লাগে নাই, ভাগ্যবান মানুষ, তবুও আমরা যদি সেকেন্ড টাইমের কথা চিন্তা করি, অথবা যারা এবার ডেন্টাল দিতেছে বা সামনে এফএমসি আছে, কীভাবে একটু আগাইলে ভালো হয় ওদের জন্য? তুমি তো অনেক আসসালামু আলাইকুম। অভিজ্ঞতাই বলো। হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, কালকে যা রেজাল্ট হইলো, অনেকেরই চান্স মিস হয়েছে, অনেকেই হয়তো হতাশ হয়ে পড়ছো। আসলে হতাশ হওয়ার কিছু নাই, সৃষ্টিকর্তা হচ্ছে সবচেয়ে বেস্ট প্ল্যানার। আমি প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করি। তোমরা সবাই হয়তো অভ্র কিবোর্ডের জনককে এটা জানো, এটা কি সবাই জানো? সবাই একটু দেখি তো, সবাই একটু টাইপ করো এটার জনককে, একটু কমেন্ট করো। এটা হচ্ছে আমাদের মেডিকেলের এক বড় ভাই, আমরা গর্বিত যে আমাদের ময়মনসিংহ মেডিকেলের এক বড় ভাই মেহেদী হাসান ভাই। এখন এটা কেন বললাম, দেখো সে কিন্তু কি মেডিকেলে পড়তে আসছে না, কিন্তু সে মেডিকেলে পড়তে আইসা দেখা গেছে যে সে মানে দিনের বেলা রুম থেকে বেরোই হইতো না, রাইতে বেলাও বের হইতো না, সে ক্লাসও করতো না। কেন ক্লাস করতো না? কারণ হচ্ছে কি, তার একটা নেশা ছিল যে সে হচ্ছে এই কম্পিউটার বা তার হচ্ছে এই আইসিটি সেক্টরটাকে তার খুব ভালো লাগতো। কিন্তু মা বাবার হচ্ছে কি টানাটানিতে সে আসছে এখানে। আমরা যেটা হয় আমাদের এই অ্যাডমিশন টাইমে এসে দেখা যায় যে আমার থাকে একটা ড্রিম, কিন্তু আমার মা বাবার থাকে ড্রিম। মা বাবার ড্রিম থাকে ছোটোবেলা থেকে যে সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে, মানে তারা যেই জিনিসগুলো পারে নাই, আমি একবার স্ট্রিক্টলি বলতে চাই, তারা যেই জিনিসগুলো পারে নাই সেই জিনিসগুলো কি করতেছে, আমাদের উপর চাপাই দিতেছে। কিন্তু দেখতেছে না আমার সন্তানটা যে এই যে তার মনের মধ্যে যে লালিত স্বপ্নটা আছে, এটা যে নষ্ট করে সে যে আরও বড় একটা ইয়ের দিকে চলে যেতেছে, এটা কিন্তু সে দেখতেছে না। তার মধ্যে যে কী কী পরিবর্তন হয়েছে এগুলো সে কখনো ফিল করে না। আসলে মা বাবা সবসময় আমাদের ভালো চায়, আমি এটা কখনোই অস্বীকার করতেছি না, কিন্তু এই যে আমাদেরকে ওনাদের আমাদেরকে মানে ভালো রাখার চেষ্টা করতে গিয়ে কি করতেছে, আমাদেরকে ধ্বংসের দিকে ফেলাই দিতেছে, আমাদের স্বপ্নগুলো নষ্ট করে ফেলতেছে। এর জন্য এই যে মেহেদী হাসান, উনি যদি চিন্তা করতো আমি ডাক্তার হবো, তাহলে কিন্তু ওই যে অভ্র কিবোর্ডের জনক উনি হইতে পারতো না। সো আমি এর জন্য বলতেছি যে মনে করো যাদের চান্স মিস হয়েছে তারা কখনো হচ্ছে কি এটা নিয়ে কোনো সময় হতাশ হবে না। এই কালকে রাতেই আমি আমাদের এক বড় ভাই আরেকজন জন ছিল, তার কথাই বলি, M52 ব্যাচের সুমন হোসেন ভাই, কেউ হয়তো চিনতে পারো।
উনি বর্তমানে হচ্ছে সেনাবাহিনীতে আছে, ঠিক আছে। উনার বোন হচ্ছে কালকে হয়তো মেডিকেল পরীক্ষা দিছে, উনার পোস্টটা দেখে আমার খুব খারাপ লাগলো। উনি মানে অনেক সুন্দরভাবে বলছে যে উনি ক্লাস করতো না রেগুলার, তারপরে হচ্ছে উনি দেখা যাইতো যে উনি আবার হচ্ছে ওই সময় হচ্ছে উনি রাজনীতি করতো, মানে পড়াশোনা উনার মানে মেডিকেল সেক্টরটাই ভালো লাগতো না। উনি কিন্তু কেন আসছে, প্রতিবেশীর কথায় আসছে। ওনার যেদিন প্রথম চান্স মিস হইলো, পাশের বাসার আন্টি আইসা বলতেছে, আহারে এত মেধাবী স্টুডেন্ট ছিল কিন্তু তাহলে চান্সটা পাইলো না কেন? আচ্ছা, চান্স পাওয়াই কি মেধা? এটাই কি মেধা? আমাদের দেশে কিন্তু চান্স পাওয়াটাকেই মেধা বলা হয়, যে আমাদের চান্স পাইলেই তুমি হচ্ছে খুব ভালো স্টুডেন্ট। কিন্তু দেখো, এটা তো একটা 1 ঘন্টার একটা পরীক্ষা, এখানে মিস্টেক হইতেই পারে, কারণ তোমার মাথা নাই কাজ করতে পারে, এর জন্য কি তুমি খারাপ স্টুডেন্ট? আমি কখনো এইভাবে জাজ করি না যে আমার একটা স্টুডেন্ট চান্স পাইছে না তাহলে কি সে খারাপ স্টুডেন্ট হয়ে গেছে, না, সে কখনোই খারাপ স্টুডেন্ট হইতে পারে না। সো আমি বলবো যারা ভাইঙা পড়ছো, কখনোই ভাইঙা পড়বা না। মনে রাখো যে এটা হয়তো আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছে। তোমাদের কোরআন শরীফেও বলা আছে যে একটা আয়াতের মধ্যে, যে আল্লাহ হয়তো তোমাকে সামনে এমন বড় কিছু দিবে যে তুমি অনেক খুশি হয়ে যাবে। আল্লাহর কাছে সবসময় এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করবা যে এই জায়গাটা তোমার মিস হয়েছে, হয়তো সামনে ভালো কিছু পাওয়ার জন্য। দেখো, এই যে শোয়েব বললো যে শোয়েবের যদি MBBS হয়ে যেত হয়তো, তাহলে এই যে এতগুলা স্টুডেন্টের স্বপ্ন সে কিন্তু মানে স্বপ্ন দেখাইতে পারতো না এতগুলো স্টুডেন্টকে। বা এই যে কালকে তোমরা সবাই লাইভ দেখছো যে সেই কতগুলো স্টুডেন্টের বাসায় গেছে, তার কতগুলো স্টুডেন্ট নিজ হাতে তৈরি করা স্টুডেন্ট চান্স পাইছে, হয়তো এটাও হইতো না। ঠিক আছে, আমি এর জন্য বলবো কেউ হতাশ হবা না। আবার আরেকটা কথা বলি, আমাদের সাথে একটা বন্ধু ছিল আমাদের, সে হচ্ছে BDS 11 ছিল, রাশেদ হাসান। রাশেদ দেখতেছো কিনা আমি জানি না, সে হচ্ছে এখন বর্তমানে মানিকগঞ্জ মেডিকেলে আছে। সে কিন্তু ফার্স্ট টাইম চান্স পায় না পায় হচ্ছে পরবর্তীতে সে তার ডেন্টালে হয়, আমাদের সাথে কন্টিনিউ করে ডেন্টালে। কিন্তু দেখা গেল তার মাথার মধ্যে সে আবার হচ্ছে তরঙ্গ ভাইয়ের স্টুডেন্ট ছিল। তরঙ্গ ভাইকেও অনেক ধন্যবাদ, উনি হয়তো ভাই দেখলে সালাম নিয়ে আমার। তরঙ্গ ভাইয়ের স্টুডেন্ট ছিল, তরঙ্গ ভাইয়ের কাছে সে দেখতাম যে এক্সাম দিত, তার যখন কাটটাম চলতো সে তবুও গিয়া দেখতাম সেকেন্ড টাইম কোচিং শুরু করে। আমরা বললাম যে আচ্ছা বন্ধু, তোর তো 8 কাটা যাবে, 8 কাটা গিয়া তুই কিভাবে চিন্তা করো যে তোর মেডিকেলে হবে, কিভাবে হবে? কিন্তু সে বলছে আমি চেষ্টাটা কইরা যাই। ঠিকই 8 নাম্বার কাটে গিয়া সে তার পরিশ্রম, এবার তো হচ্ছে যারা সেকেন্ড টাইম এসে তাদের 3 মার্ক কাটা গেছে, আর সে 8 কাটা নিয়ে আসে হচ্ছে কি মানিকগঞ্জ মেডিকেলে চান্স পাইছে। আমি বলতেছি যেই স্টুডেন্টরা এখনই হচ্ছে কি আশা ছিল যে চান্স পাবা, কিন্তু এখন খুবই চান্স হয় নাই দেখে হতাশায় আসো, আমি বলতে চাই যদি 8 কাটা চান্স পাইতে পারে, সেকেন্ড টাইম তোমাদের 3 মার্ক কাটা যাবে। 3 মার্ক কাটা নিয়ে তুমি অবশ্যই, আমি বলি যে যারা সেকেন্ড টাইম দিবা তারা ঢাকা মেডিকেল পর্যন্ত চান্সের মতো ক্যাপাবিলিটি তোমাদের আছে। দেখো, কখনোই হচ্ছে কি নিজেকে দুর্বল মনে করবা না। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমি যখন পরীক্ষার হলে ঢুকলাম, আমার পাশে আমার একটা ফ্রেন্ড ছিলাম, নাম বলি, সেই ফ্রেন্ডটা আমাদের সৈয়দুল্লাহ ছিল। কিন্তু ঢুকার সাথে সাথে দেখলাম সে বলতেছে, বন্ধু অনেক হতাশ হইতেছে, আমি তো কোচিং করছি মেডিকেলের জন্য রেটিনাতে, কিন্তু আমার হতাশার কারণটা কি, আমার মা বাবা বলতেছে যে চান্স পাইতে হবে, আমার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডও বলতেছে চান্স পাইতে হবে, এখন আমি যদি চান্স না পাই আমার কি হবে? দেখো, তুমি এই যে পরীক্ষার হলের মধ্যে সে কি করলো, অনেক প্রেশার নিয়ে ফেলো না, তার মা বাবার প্রেশার, তার গার্লফ্রেন্ডের প্রেশার, তার প্রেম ভালোবাসা টিকবে না, তার সংসার টিকবে না, তাহলে এই যে এত প্রেশার নিয়ে ফেলছে, এই প্রেশারের জন্যই কিন্তু সে কি করছে, পরীক্ষার হলে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। সেই এর জন্যই কিন্তু তার চান্স মিস। আমি জানতাম ব্যক্তিগতভাবে, আমি চিনতাম সে অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু তার চান্স মিস হওয়ার মেইন কারণটাই হচ্ছে এটা, এই যে মা বাবার প্রেশার। আমি বলতেছি যে তোমরা কোনো প্রেশার নিবা, এই যে তোমরা ডেন্টালে যারা পরীক্ষা দিবা, পরীক্ষার হলে ঢুকবা, কোনো প্রেশার নিবা না। আরেকটা জিনিস আমি একটু ফলো করছি পরীক্ষার হলের মধ্যে, যেটা একটু বলি, যে তোমরা অনেকের একটা মানে টেন্ডেন্সি আছে, আমি যখনই মানে বিভিন্ন স্টুডেন্ট পড়াইছি ওদের একটা টেন্ডেন্সি কি, যে একটা কোয়েশ্চেন যদি না পারি ওইটা কখনো আমরা স্কিপ করি না। আরে বাবা, তোমার কাছে দেখো 1 ঘন্টা সময়, তোমার 100টা MCQ থাকবে, সব তো তুমি দাগাবা না, আমি ধরলাম তুমি 90টা দাগাবা। এখন তুমি যদি চিন্তা করো এই 2 নাম্বার MCQটা আমি তো পারতেছি না। যেমন আমাদের একটা কোয়েশ্চেন ছিল যে কত সালে বঙ্গবন্ধুকে তার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ডিলিট ডিগ্রি ফিরিয়ে দেয়, আর কি ডিলিট না কোন ডিগ্রি ছিলাম জানি না, স্পেসিফিকলি মনে পড়তেছে না কোন ডিগ্রিটা ফিরিয়ে দেয়। এটা হচ্ছে 15ই আগস্ট হয়, 15ই আগস্ট 2010 এটার আনসার ছিল। ঠিক আছে, এখন আমি চিন্তা করলাম যে আমি যদি এই কোয়েশ্চেনটা নিয়ে এখন বইসা থাকি, কোয়েশ্চেনটার কিন্তু আনসার আমি যা পারবো না, শুধু আমি পারবো না। তার থেকে আমি চিন্তা করলাম, আমি একটা সময় ধরলাম যে আমি ফার্স্ট শুরু থেকে কিন্তু আমি এটা চিন্তা করছি যে আধা ঘন্টায় আমি 100টা কোয়েশ্চেন একবার রাউন্ড দিব। ঠিক আছে, 100টা কোয়েশ্চেন একবার রাউন্ডের মধ্যে আমি যেই কোয়েশ্চেনগুলো পারি ওইগুলো দাগাইলাম, মানে যেগুলো পারি না এগুলো টোটালি স্কিপ, এগুলো আমি দাগাইছি না। পরের বার আমি কি করলাম, বাকি যে আধা ঘন্টা আছে না, বাকি আধা ঘন্টায় আবার আমি এই 100টা যেগুলো আমি স্কিপ করে আসছি ওইগুলো আবার হচ্ছে রাউন্ড দিলাম। ঠিক আছে, ওইগুলো আমি যেগুলো পারছি, কারণ দেখা যায় আমাদের মস্তিষ্ক একটা জিনিস কি, যে আমরা পড়া জিনিসগুলো যদি বারবার দেখি তাহলে আমাদের এটা আবার কি মনে পড়ে, যেই জিনিসগুলো আমরা রিকল করতে পারি, আমরা যেগুলো ভুলে যাওয়ার মানে একটু সম্ভাবনা থাকে, ওই জিনিসগুলো যদি আমরা বারবার পড়ি তাহলে আমরা মনে রাখতে পারি। এখন দেখবা আরেকটা, এর জন্য হচ্ছে আমি সবসময় বলবো যে তোমরা কেউ যেই কোয়েশ্চেনটা পারবা না এক্সাম হলের মধ্যে, ওই কোয়েশ্চেনটা সাথে সাথে স্কিপ করবা, যেটা একটু কঠিন লাগবে ওটা স্কিপ করবা, পরেরটাই যাবা। দেখো, তুমি যদি এই একটা কোয়েশ্চেন পারার জন্য বাকি 4টা কোয়েশ্চেন আনসার না করতে পারো তাহলে কি হবে?
আর আরেকটা জিনিস, এই যে এবার যারা পরীক্ষা দিচ্ছে সবার একটা বোকামি ছিল, অনেকেই ভাই তুমি দেখতেছো যে তোমার সাথে সবাই যখন অনেক বেশি দাগাইতেছে তখন তুমি কিভাবে 85টা দাগাও। আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা 85টা দাগাইছে, মানে 80টা দাগাইছে, আমি তাদেরকে বলছি কিভাবে দাগাইলে, এত ইজি কোয়েশ্চেন হয়েছে, বা তোমার আমি যদিও বলতেছি আমার কাছে ইজি লাগে, কিন্তু এক্সাম হলে আসলে এটা ইজি না। ওইখানে নার্ভাসনেস বা ওইখানে যে পরিবেশটা, এনভায়রনমেন্টটা, ওইটা অনেক হচ্ছে ডিফারেন্ট। আমরা যেটা বাইরে বসে বলি যে অনেক ইজি হয়েছে, আসলে এত ইজি কোয়েশ্চেন হয় নাই, ঠিক আছে। না মার্কস অনেক করছে ঠিক আছে, কিন্তু আমি তাও তাকে বলছি যে তুমি পারো না, বাইক বলতেছে যে ভাই আমার তো কনফিউশন। আমি বলছি তোমাকে আমি কি বলি নাই, কনফিউশন যে কোয়েশ্চেনগুলো আছে, সাপোজ ধরলাম তোমার 20টা কোয়েশ্চেনে কনফিউশন আছে, ওরা বলছে 10টা করে, আমি ধরলাম 20টা। দেখো 20টার মধ্যে তোমার যদি 10টা ভুল যায়, আমি ধরলাম তুমি 20টা কনফিউশন দাগাইছো, তোমার হচ্ছে কি 10টা ভুল গেছে, তাহলে দেখো 10টার জন্য কত মার্ক কাটা যাইতেছে, প্রতি 4টার জন্য 2.5 কাটা যাচ্ছে। দেখো বাকি 10টা তোমার হয় নাই, তাহলে বাকি 10টা তো হয়েছে, এন্ড 2.5 যদি আমি বিয়োগ করি তাহলে কত হয়, 7.5 পাইতেছো। এই দেখো এই 20টা মার্ক যদি তুমি না দাগাইতা, এই কোয়েশ্চেনগুলো যদি না দাগাইতা, তাহলে 7.5 মার্ক কি তুমি পাইতাম না। এখন দেখো আরেকটা জিনিস আমি বলি যে আমাদের দেখবা মেডিকেলে তোমরা যখন ডেন্টালে পরীক্ষা দিবে, এটা একটু মনে রাখবা যে এই যে আমরা ধরি না 1 নাম্বার আমরা এইচএসসি পরীক্ষা দিয়ে 1 মার্ক কম পাইলে কিছু আসে যায় না, কিন্তু মনে রাখবা মেডিকেলের 1 মার্কের মধ্যে 4টা স্টেশন, 4টা ডেস্টিনেশন, কিভাবে 0.25, 0.5, 0.75 আর হচ্ছে 1। এই যে 4টা স্টেশন না, এই 4টা স্টেশনের মধ্যে প্রত্যেকটা স্টেশনে 2 থেকে 300 স্টুডেন্ট তোমার আশেপাশে থাকবে। তুমি যদি মনে করো কারো থেকে 0.25 কম পাও, দেখবা তোমার সামনে থাকবে আরো 100 স্টুডেন্ট। সো আমি বলছি এই কারণে আমি সবসময় বলি যে যদি কখনো তুমি মনে করো কোয়েশ্চেন পারতেছো না, তোমার কনফিউশন হইতেছে, প্লিজ তুমি স্কিপ করে রেখে আসো না, মোটামুটি দাগানোর চেষ্টা করবা। যদি অনেক বেশি একবারে পারতেছো না তখন এটা স্কিপ করো। কিন্তু আরেকটা জিনিস, ইংলিশ আমাদের সবার মানে টেনশনের একটা বিষয়, যে শুরু থেকে যারা সেকেন্ড টাইম পড়বা, আমি আরেকবার একটু বলি, তোমরা যদি খাতা কলম থাকে একটু, আমি 7টা টপিক বলবো, এই 7টা টপিক একটু লিখবা। এই যে দেখবা আমি বলবো 7টা টপিক, আমি দেখছি আমার অভিজ্ঞতা দিয়ে দেখছি যে 15টা যে কোয়েশ্চেন আসে ইংলিশের, এর মধ্যে কম পক্ষে 10-এর অধিক কোয়েশ্চেন আসে এই 7টা টপিক থেকে। তোমরা একটু মিলায়ে দেখবা। আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যারা সেকেন্ড টাইম করবা বা ডেন্টালে পরীক্ষা দিবা, এএফএমসি তে পরীক্ষা দিবা, তোমরা একটু ইংলিশটা এই 7টা টপিক একটু দেখা যাবে, এখান থেকে কম পক্ষে 10টা। এবার কিন্তু দেখছো তোমরা যারা কোয়েশ্চেন যারা পরীক্ষা দিছো যে এবার কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আসে নাই, প্রিপোজিশন আসে নাই। আমি এর জন্য আমি সর্বপ্রথম আমি একটা মানে আমি যাদেরকে পড়াইছি আমি তাদেরকে সবাইকে বলছি সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশন এগুলো পড়ার দরকার নাই, গ্রুপ বার পড়ার দরকার নাই। এখন আমাকে অনেকে এখানে যদি অনেক কোনো টিচাররা দেখে তাহলে হয়তো আমাকে বকাঝকা করতে পারে, এই ছেলে কি বলে। আমি কেন বলতেছি, কারণ মনে করো সাপোজ একটা আমি 3 মাস সময় পাইছি, সাপোজ ধরলাম আমরা ইংলিশ পড়ার জন্য সময় পাই 3 মাস। এখন আমি যদি চিন্তা করি 3 মাসে আমি এত সিনোনিম অ্যান্টোনিম এত ভোকাবুলারি এগুলো আমি সব পড়বো, সব আমার মাথায় ক্যাচ করবো, এটা কখনো হবে না। বাকি তোমার 7টা সাবজেক্ট আছে না, ওইগুলো তুমি কখন পড়বা, ওইগুলো পড়ার জন্য কিন্তু তোমার টাইম নাই। তাই আমি বলবো এই 3টা টপিক তুমি স্কিপ করো, এখান থেকে সর্বোচ্চ 2 মার্ক আসবে বা 3 মার্ক আসে। স্কিপ জানো আমি কি বলতেছি, এটা আমাদের মুখস্থ করতে হয় না, তুমি মুখস্থ করো না, তুমি যে কোনো একটা ভালো বই নাও, বইয়ের মধ্যে বিগত বছর বিসিএস এর যে কোশ্চেনগুলো আসছে, মেডিকেলের যেগুলো আসছে যে কোশ্চেনগুলো, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ভার্সিটি বাদ দাও, ঢাকা ভার্সিটির কোশ্চেন এক্সেপশনাল হয়, ওই কোশ্চেনগুলো জাস্ট ইংলিশগুলো তুমি সলভ করো, তাহলে দেখবে এনাফ। আর আমি 7টা টপিক একটু বলি শুনো। দেখো এখানে প্রথমেই পড়ো ভয়েস, প্রতি বছরই ভয়েস থেকে 1টা বা 2টা কোশ্চেন আসবে মাস্ট, এবারও তোমরা পাইছো। তারপরে দেখো টেন্স থেকে আমাদের সময় আসছিল 4টা কোশ্চেন, শোয়েব ঠিক বলছি, আমাদের সময় 4টা কোশ্চেন আসছিল। তারপরে আছে কি টেন্স গেল, রাইট ফ্রম ভার্ব থেকে 2টা বা 1টা কোশ্চেন প্রতি বছর আসবে, ইচ এন্ড এভরি ওয়ান, আমি এটা লেখা দিতে পারি, এটা কখনো মিস হবে না। ন্যারেশন আমরা সেই হচ্ছে কি ক্লাস 7 থেকে পড়ি, ন্যারেশন এটা একবারে মাস্ট আসবে। তারপরে কারেকশন মাস্ট আসবে, এবারও 2টা কারেকশন আসছে। তারপরে তুমি দেখতে পারো যেহেতু এবার ট্রান্সলেশন আসে নাই, আসে নাই, এবার ট্রান্সলেশন আসে নাই, ট্রান্সলেশনও প্রতি বছর আসে, হয়তো এবার ডেন্টালে যারা দিবা তারা ট্রান্সলেশন পাইতে পারো, এটা আমার মনে হয় এবার ট্রান্সলেশন আসবে। তোমরা এই যে 7টা টপিক বললাম, আরেকটা হচ্ছে ক্লজ, আরেকটা হচ্ছে পার্টস অফ স্পিচ, আরেকটা হচ্ছে ক্লজ। এই যে 2টা টপিক আমার বাদ গেছিল, পার্টস অফ স্পিচ যেটা হচ্ছে আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ হিসেবে আসে, আর হচ্ছে কি ক্লজ, এইবারও কিন্তু একটা ক্লজ আসছে, ঠিক আছে। এই যে 7টা টপিক বললাম একবারে আমি লেখা দিতে পারি, এই 7টা টপিক থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে, এবং 15টার মধ্যে তোমরা 10+ কোয়েশ্চেন যদি না পাও তাহলে আমার নাম কাইটা ফেলবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বললাম, জানি না। আর হচ্ছে যারা সেকেন্ড টাইম পরীক্ষার প্রিপারেশন নিবা, আমি বলবো সবাই ডেন্টালের এক্সামটা ভালোভাবে দিবা। তাহলে কেন, যদি চান্স হয়ে যায়, তুমি নিজে প্রেশারটা কম থাকলে দেখবা যে চান্স পাওয়ার সম্ভাবনাটা বাইরে গেল। আর অন্যান্য জায়গার মধ্যেও দেখবা যে তোমার মানে কনফিডেন্সটা, তুমি অন্য যেখানে পরীক্ষা দেবে একবার একটা জায়গার মধ্যে সেট হয়ে গেলে তুমি যেখানে পরীক্ষা দিবা সেখানে চান্স পাবো। দেখবা আরেকটা জিনিস যে এখনই তোমাদের সাথে যারা এবার হচ্ছে চান্স পাইছে তারাও দেখবা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবে আর স্টোরি দিবে যে আমরা এখানে আলহামদুলিল্লাহ ঢাকা
ইউনিভার্সিটি হয়ে গেছে, মেডিকেল হয়ে গেছে, বুয়েট হয়ে গেছে, এগুলো কিভাবে হয় ভাই? এই যে সে একবার চান্স পেয়ে গেছে, তার এখন কি সে মেন্টালি এখন স্ট্রং, মেন্টালি স্ট্রং দেখাচ্ছে, তার উপর কোনো এখন কিন্তু তার এই যে প্রেমিকার কোনো আশা ভরসা নাই যে এখন যদি চান্স না পাই তাহলে হয়তো প্রেমিকা চলে যাবে, এমন কোনো কিছু তার উপর কাজ করে না, বা তার মা বাবারও কোনো শর্ত এখানে কাজ করতেছে না দেখা সে মেন্টালি ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে পারতেছে, এর জন্যই তার চান্সটা হইতেছে। ঠিক আছে? আর আমি বলবো যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তারা শুরু থেকেই কোনো সময় নষ্ট করবা না, এগ্রি ভার্সিটি দিবা বা হচ্ছে যে ভার্সিটিগুলো এখন একটু একটু তো তোমরা ড্রাইভ করবা, বিভিন্ন ভার্সিটিতে এক্সাম দিবা। আমি বলবো ভার্সিটি এক্সামের সময়ও তোমরা হচ্ছে বায়োলজিটা কেমিস্ট্রিটা ভালোভাবে পড়বা, বায়োলজি আর কেমিস্ট্রি যদি ভালোভাবে পড়ো যে কোনো ভার্সিটিতে তোমাদের অনায়াসে চান্স হবে। আর তোমরা জানোই যে কৃষি ভার্সিটির কোশ্চেন পুরো হচ্ছে অনেকটা মেডিকেল স্ট্যান্ডার্ড হয়, কিছু ম্যাথ থাকবে, ম্যাথ থাকে আর ফিজিক্সের কিছু ম্যাথ থাকবে, ওইগুলো তোমার মোটামুটি কাভার করা খুব বেশি টাইম লাগবে না। ঠিক আছে? আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, যারা সেকেন্ড টাইম করবা তারা প্লিজ এইবার আর ভুল করো না, যারা সেকেন্ড টাইম করবা অবশ্যই তোমার অনলাইনে এক্সামটা বাদ দিয়ে অফলাইনে এক্সামের দিকে আসো। আমি এটা সবার কাছে রিকোয়েস্ট করবো যে আমি হাত জোর করে আমার যে জুনিয়ররা আছে তাদের কাছে বলতে চাই অফলাইনে মানে অনলাইনে এক্সাম দিতে যাও না, অনলাইনে এক্সাম দিয়ে দেখো অনেক বড় বড় টিচার আছে, আমি ওদেরকে সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু আমি অনলাইন এক্সামের পক্ষে কেন না, কারণ হচ্ছে কি এখানে নিজেকে তুমি হচ্ছে দেখো আমরা তো যে পরীক্ষাটা দিব ওটা তো ম্যানুয়াল পরীক্ষা হবে, ওটা তো আর অনলাইনে হবে না। ঠিক আছে? এখন তুমি যদি যত বেশি তুমি অফলাইনে পরীক্ষা দিবা নিজেকে তত ওই পরিবেশের মধ্যে মানায় নিতে পারবা, অনেকের মাঝখানে পরীক্ষা দিলে তোমার মেন্টালিটিটা ওই রকম কাজ করবে। ঠিক আছে? এটা বলে আমি আমার কথা শেষ করতেছি, আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে সবাই হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। দামি দামি কথা বললো। আমি একটু অ্যাড করতে চাই, যেটা হচ্ছে তুমি ধরো একটা হাতি তোমার সামনে আছে, হাতি, দেন তুমি হাতিকে বলতেছো এ তো দৌড়াইতে পারে না। ঠিক আছে? এটা তো মানে এটা তো মানে মানে কি, তুমি যদি হাতিকে তার দৌড়ানোর ক্ষমতা দিয়া তুলনা করো তাহলে কিন্তু তুমি আসলে ভুল, তাকে তার শক্তিমাত্রা দিয়া বিচার করতে হবে, তাই না? তো একটা হাতি অবশ্যই তাকে যদি মানে কি কতটুকু ফাস্ট রান করতে পারে ওইটা না তাকায়া ওর শক্তিমাত্রাটা যদি আমরা তাকাই তাহলে কিন্তু আমরা সলিউশনটা পাওয়া যায়। তো তুমি কিসের জন্য স্পেশালিস্ট বা তুমি কোন বিষয়ে দক্ষ, বা তুমি মেডিকেলে মিস করছো এই বলেই তুমি একেবারে নাই, তুমি একেবারে মানে কি বলে এটাকে মানে একদম পচে গেছো, বিষয়টা মোটেও এরকম না। এটা ভাববাই না নিজেকে। এটা অনেকেই ডিপ্রেশন কাজ করতেছে যে আমি চান্স পাই নাই, তার আমি মনে হয় মানে বোঝা, সমাজের বোঝা, মা বাবার বোঝা। কিন্তু তুমি এটা মনে রাখো, হ্যাঁ, এই যে হাতিকে যেরকম তার কতটুকু দ্রুত দৌড়াইতে পারে, দ্রুত বেগে ছুটতে পারে, ওইটা দিয়ে বিচার করাটা বোকামি হবে। হ্যাঁ, তোমাকেও হয়তো এই এমবিবিএস দিয়ে বিচার করাটা বোকামি হবে, কারণ সবাই যদি এমবিবিএস হয়ে যায় তো কোর্ট সামলাবে কে? ঠিক আছে? সারের উদ্ভাবন করবো কে? বায়োটেকনোলজিতে কাজ করবে কে? তো সবাই তো হবে না। তুমি হয়তো ওই বিষয়ে স্পেশালিস্ট হবা। তুমি যারা চান্স পাই নাই বা যারা চান্স পাইছে তুমি ওদেরকে নিয়ন্ত্রণ করবা। তা আমি তো এই যে আমাকে মাঝে মাঝে দু একজন এরকম বলে, মানে ট্রিট করে মেরে এরকম ট্রিট করে, তো তুমি তো ঠিক আছে মাসে 5-6 লাখ টাকা ইনকাম করো, কিন্তু তুমি তো সঠিক টাইমে তোমার পড়াশোনা শেষ করতে পারবে না। আমি করলাম না, কী হয়েছে এই জন্য? আমি তো হতাশ না, এটা নিয়ে তো আমি হতাশ না, আপনারা তো চিন্তা কেন? আমি আমার সঠিক টাইমে আমার পড়াশোনা শেষ করবো না? আমি 5 বছরের ডিগ্রি 10 বছরে করবো, আপনার কোনো সমস্যা আছে? আমার টাকা দরকার, কারণ আমি এই যে বিষয়ের জন্য সুইট, আমার এখানে পড়াশোনা ভালো পাই, তো আমি এই বিষয়ের জন্য সুইট। আমি যে আমার একটা ফ্রেন্ড অনেক সিরিয়াসলি পড়াশোনা করতেছে, সে 2000 কত সালে ঢুকছে, 21 সালে মেডিকেলে ঢুকছে। হ্যাঁ, তো ও সাফল্য পাইতে 40 সাল ধরলাম, সে পড়াশোনা শেষ করবে 28 সালে। হ্যাঁ, দেন আরও সে ডিগ্রি করবে, ডিগ্রি করার সাথে সাথে সে আর চেম্বার জমাইতে পারবে না। তো সে যদি 2-4 লাখ টাকা ইনকাম করতে চায় তাহলে তার 40 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমি 40 সালে অবসরে যাব, সমস্যা আছে কোনো না। তো কাউকে মানে ওই যে যারা বললাম হাতির ক্ষেত্রে তুমি ওকে শক্তিমাত্রা দিয়ে বিচার করবা, নট সে কত দ্রুত ছুটতে পারে, কত দ্রুত দৌড়াইতে পারে, এটা দিয়ে বিচার করা যাবে না। কথা বুঝছো? যেটা বললাম, এটা যদি তুমি এই মেসেজটা তুমি যদি ক্যারি করতে পারো, তুমি এইটা থেকে শিক্ষা নিয়ে তুমি ভালো কিছু করতে পারবা। আর আমি একটা কথা বলি, অপমান, কান্নাকাটি এগুলার এই চ্যাপ্টারটা ক্লোজ করে ভালো একটা গোসল দিয়া তুমি পড়াশোনা শুরু করে দাও। কফি খাবা, কড়া কফি খাবা আর পড়াশোনা করবা, কড়া কফি খাবা, পড়াশোনা করবা। ঠিক আছে? আর একেবারে যেটা উচিত, হ্যাঁ, যেটা উচিত সেটা হচ্ছে তুমি একেবারে মানে ওর স্টোরি, ওই বন্ধু যারা চান্স পাইছে তারা মিলা স্টোরি দিতেছে, ওদেরকে রেস্টুরেন্টে ডাকছে, এইগুলা যত দেখবা তোমার মেন্টাল হেলথ তত ডাউনে যাবে। আর তুমি যে পড়াশোনাগুলো একটু আগে পড়ে আসছো না, 2 দিন আগে, 1 সপ্তাহ আগে, এগুলো আরও লসের দিকে যাবে, তোমার মেমোরিটা লসের দিকে যাবে। সো যতটুকু সম্ভব
অনলাইন প্ল্যাটফর্মটাকে আপাতত এড়াইয়া চলো। যদি কারো ক্লাস করা লাগে শুধুমাত্র ক্লাস করো, কিন্তু স্ক্রলিং, অন্যের স্টোরি দেখা, কারণ তোমার বন্ধু চান্স পাইছে ওর স্টোরি দিবেই, ওদের সাফল্যটা তো উদযাপন করতে হবে, কারণ তারা একটা পরিশ্রম করে একটা সফলতা পাইছে। এই ব্যক্তি কিন্তু চান্স পাওয়ার পরে 3 দিন কোনো পোস্ট কিচ্ছুই দেয় নাই, কেন জানো? কারণ আমরা তার 2টা ক্লোজ ফ্রেন্ড চান্স পাই নাই। এই কথা চিন্তা করে ও কিন্তু 3 দিন মনে হয় কোনো রকমের স্টোরি পোস্ট, ইভেন কোথায় মানুষ তো নক করে যে কে কোথায় চান্স পাইছে, ওকে সবাই ম্যানুয়ালি কল দা হইলে জিজ্ঞেস করছে, কিন্তু কখনো স্টোরি টোরি দেয় নাই। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি সে আমার কথা চিন্তা করতেছিল, কারণ আমি চান্স পাই নাই তো ওই কথাটা চিন্তা করে সে কিন্তু 2-3 দিন কোনো স্টোরি টোরি দেয় নাই। আচ্ছা, তো যারা চান্স পায় তাদের ওটাও একটা তাদের জন্য সেলিব্রেট করতে হবে, কারণ একটা অনেক বছরের সাফল্য, অনেক বছরের পরিশ্রম সার্থক হয়েছে। তো এটা তারা তাদের মতো সাফল্য, ওরা ওদের লেভেলে, বুঝছো, ওরা এখন ওদের গ্রুপে। হ্যাঁ, তো ওদেরকে তুমি আপাতত ওগুলা যাতে না দেখা লাগে এইভাবে তুমি একটু চলো, বুঝছো, যাতে ওদের সাফল্যগুলোকে তোমার চোখে না আসে। কারণ মানুষ তো এরকমই, মানুষ সৃষ্টি হয়েছে এভাবে, আরেকজন এটা দেখলে তুমি একটু ডিপ্রেশনে ভুগবা, এটা স্বাভাবিক কথা, বুঝছো। তো ওইখানে যাতে না দেখা লাগে, ওদের স্টোরি যাতে না দেখা লাগে, তোমার চোখের সামনে না আসে, এটা একটু নজর রাখো। কারণ আমি তো ভুক্তভোগী, আমি এটা ভালো করে বুঝতেছি। তো আমি তখন কি করছি, একদিন পরে সব কিছু মোটামুটি আইডি টাইডি এগুলা ডিএক্টিভ করে দিছি, বুঝছো, কারণ আমার অনলাইনে কোনো কোর্স ছিল না, তো এগুলো ডিলিট করে দিছি। দেন আমি মনে হয় উন্মেষও সম্ভবত মডেল টেস্ট এসে দিতাম, আমি উন্মেষে মোটামুটি পড়ছি, তো উন্মেষে মডেল টেস্ট দিতাম। আর অনলাইনে তেমন কোনো আমার এগুলো ভালো লাগে না, অনলাইনে যে পরীক্ষা দেওয়া এগুলো ভাই, তুমি যদি দাগাও তাহলে তো অবশ্যই সময় লাগবে, একটা কলম দিয়ে দাগালে কি সময় লাগে না? আর তুমি তো ক্লিক করতেছো, মিলি সেকেন্ডে উত্তর হয়ে যেতেছে, এটা কিন্তু হয় না, বুঝছো। তো অনলাইনে অনেক ভালো টিচার আছে, অনেক ভালো পড়ায়, হ্যাঁ সময় বাঁচে, হ্যাঁ অবশ্যই সময় বাঁচে, কিন্তু সময় বাঁচাই থেকে তুমি তো আরেক অঘটন ঘটাই ফেলতেছো, তুমি তো টাইম ম্যানেজমেন্ট শিখতেছো না। তুমি যে এখানে একটা ক্লিক করলে যে সময় যেতেছে, আর কলম দা বৃত্ত ভরাট করলে তো আরেক সময় যেতেছে, ঠিক আছে। তো প্রেশার নেওয়াটা শিখতে হবে। আচ্ছা, সেকেন্ড টাইম সম্পর্কে তুমি যদি কিছু বলো তাহলে আমাদের উপকার হবে সবার। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই কঠিন সময়ে কি করতে হবে, দিগন্ত ভাই তোমাদের সব কিছু বলে দিয়ে গেছে, ইংলিশ প্রিপারেশনটা। এছাড়া তোমরা বায়োলজি, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, জয়বরণ স্যার সব কিছু বলে দিছে কি করবা। তোমাদের প্রিপারেশন ভালো, এটা মনে রাখবা, ঠিক আছে। তোমাদের হয়তো কিছু ভুলের জন্য তোমরা চান্স পাও নাই, তো তুমি পরীক্ষা দিছো, তুমি জানো তোমার কোন জায়গায় তোমার ভুল হয়েছে, ঠিক আছে। ওই ভুলগুলো শুধরাও, ইনশাল্লাহ তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। এই তোমার জীবনে বাধা অতিক্রম এগুলো আসবে, এই অতিক্রমগুলো হচ্ছে এই বাধা, এগুলো অতিক্রম করতে হবে। এই ভুলগুলো শুধরাও, বেশি বেশি পরীক্ষা দাও, আর নিজের মনকে স্থির রাখো, ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছুই করবে। তো আচ্ছা, ধন্যবাদ। তো আমরা সার কথা এইটুকুই যে অ্যাকচুয়ালি মনোবল হারানো যাবে না, ঠিক আছে, মনোবল হারানো যাবে না। আর হ্যাঁ, কঠিন সময় একটা মানুষকে শক্তিশালী করে তোলে, এটা কিন্তু 100% সঠিক কথা। আর আমি যেটা সবসময় বলি, যারা ইসলামিক মাইন্ডের আছো তারা এত হতাশাগ্রস্ত হওয়ার একটু শিথিল হবে তাদের হতাশাগ্রস্ততা। সেটা হচ্ছে ওই যে আল্লাহ যেটা প্ল্যান করে রাখে ওইটা হয়তো তোমার জন্য বেস্ট। এরকম অনেক ঘটনা আছে, ওই যে ধরো ওই যে তোমরা একটা শুনছো না, যে একটা ঘটনা এরকম করছিল যে এক বুজুর্গ যাইতেছিল, দেন টেটা দিয়া একটা নৌকাকে সে ছিদ্র করে দিয়েছে, অ্যান্ড নৌকাটা পানি ডুবে গেছে। কারণ উনি বুজুর্গ ছিল, উনি বুঝতেছিলেন কিছুক্ষণ পরে একটা দস্যু আসবে, দস্যুদের দল আসবে, দেন এই নৌকাটা তারা ছিনতাই করে নিয়ে যাবে। এজন্য তিনি কী করছে, যে অগ্রিমটা বুঝে ফেলছে। তোমার সাময়িক দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহ একটা সুন্দর নৌকাকে ফুটো করে দিল, এটা তো খারাপ কাজ, এটা তো একটা নেগেটিভ কাজ, কিন্তু এই ফুটো করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু উপকার হয়েছে। তো আল্লাহ হয়তো এমন কিছু দেখছে যে এমবিবিএসটা তোমার জন্য দিলে তুমি হয়তো তুমি আরও বিপদে পড়ে যাবা, বা তোমার থেকে আর একটু ভালো কিছু আছে, হ্যাঁ, বা তুমি এমবিবিএসদেরকে নিয়ন্ত্রণ করবা, ঠিক আছে, বা এমবিবিএসদেরকে তুমি কি তোমার আন্ডারে রাখবা, নিয়ন্ত্রণ করবা, এটার জন্য আল্লাহ হয়তো দেয় নাই। বললাম না, ওই যে শক্তিমাত্রা, শুধুমাত্র হাতির ক্ষেত্রে তুমি শক্তিমাত্রায় দেখবা, ওনার সে কতটুকু দ্রুত হাঁটে বা কতটুকু দ্রুত দৌড়ায়, ওটা দিয়ে কিন্তু বিচার করা যাবে না। একজন এক এক মানুষ এক একভাবে স্পেশালিস্ট, সে এক একভাবে বিশেষায়িত, তার সফলতার সংজ্ঞা আসলে কিন্তু কোনো সংজ্ঞা হয় না। একটা মা বাচ্চা প্রসব করছে, ও লাইফে সফল, কথা বুঝছো। আবার ধরো একজন বিসিএস পাইছে, ও তার জন্য এটা সফল হতে পারে। অথবা কোনো একটা ইমাম চাকরি পাইছে, ওইটা ওর জন্য সফলতা।
বুঝছো? কেউ স্মৃতিশোধ দেখতে গেছে, স্মৃতিশোধ জীবনের প্রথম দেখছে, এটা ওর জন্য সফলতা। সফলতার কোনো আসলে অ্যাকচুয়াল সংজ্ঞা হয় না যে এটা হয়ে গেলে আমি সফল, এটা হয়ে গেলে আমি সফল। তুমি যদি ভালো থাকতে পারো, যে কোনোভাবে ভালো থাকতে পারো, এটাই তোমার জন্য সফলতা। ঠিক আছে? আচ্ছা, আর যেটা বলতেছিলাম, যাই কিছু হোক মোটামুটি একটা আইডেন্টিফিকেশন দরকার, একটা আইডেন্টিফিকেশন দরকার। কারণ ওই যে তুমি যত কিছু পড়ো, এতদিন যত কিছুই পড়ো, এটা কেউ দেখবে না, বুঝছো? তুমি যত কিছুই পড়ো, আর সমস্যা হয়েছে উমুক কোটা তুমুক কোটা, এগুলোও সলভ হবে। তবে ওই যে আমি যে কথাটা বলি যে পরীক্ষার আগের দিনের জ্বর, ঠিক আছে, লোডশেডিংয়ের ঘর, এগুলো কিন্তু পরীক্ষার খাতা বা সার্টিফিকেটে লেখা থাকে না। তো মানুষ আগে কি হয়েছে না হয়েছে এগুলো কেউ দেখবে না, শুধুমাত্র তোমার রেজাল্টটাই দেখবে। তো যেহেতু আমাদের সমাজকে নিয়েই চলতে হয়, সমাজকে নিয়ে যেহেতু চলতে হয়, তো অবশ্যই যে কোনো একটা আইডেন্টিফিকেশন দরকার। তো যারা হাইলি আমার এমবিবিএস লাগবেই, তারা একটা পরীক্ষা দিতে থাকো, যে কোনো এক জায়গায় ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। তুমি যদি মোটামুটি 65-র কাছাকাছি তোমার মার্ক থাকে, আমি ধরে নিতে পারি তুমি সুইটেবল, তুমি পড়ার জন্য উপযুক্ত ছিলা। হ্যাঁ, সবাই তো নেওয়া সম্ভব না। আমরা তো অনেক সময় যে প্রতিযোগিতা আয়োজন করি, ফার্স্ট সেকেন্ড হয়, সবাইকে কি আমরা ফার্স্ট সেকেন্ড বানাইতে পারবো না। তো এরকমভাবে মোটামুটি ধরো যে বিভিন্ন হ্যান্ড রাইটিং প্রতিযোগিতা হয়, আমরা তো চাইলেই 20 জনকে পুরস্কার দিতে পারি না, আমরা 1, 2, 3কে পুরস্কার দিই। আমাদের সবচেয়ে বেস্ট জনকে বাঁচিয়ে নিতে হবে। সমসাময়িক অনেক কিছুই থাকে, মানে ফার্স্ট হওয়ার মতো বা সেকেন্ড হওয়ার মতো, থার্ড হওয়ার মতো সমসাময়িক ধরো 7 জন আছে, 7 জন থেকে আমরা 3 জনকে বাছাই করতেছি। তো যেটা বলতেছিলাম, এক জায়গায় চান্স হয়ে থাকলে এটা মনটা স্থির থাকবে, ভালো লাগবে, অ্যান্ড তুমি রিল্যাক্সে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে পারবা। আর ডেন্টাল যেহেতু হাতে আছে, যাদের 65-র মার্ক কাছাকাছি, 62 থেকে মোটামুটি কাছাকাছি লেভেলে আছে, তাদের মধ্যে সমূহ একটা সম্ভাবনা আছে ডেন্টালে হওয়ার জন্য। আর এএফএমসির কথা আমি বলবো না, কারণ এএফএমসি একটু টাফ। হ্যাঁ, এটাতে আমি বলবো না যে তুমি পরীক্ষা দিতে পারো, বাট চান্স হবে, একেবারে সীমিত সিট তো, এটার জন্য এটা শিওর দ্যাট এভাবে বলা ঠিক না। কিন্তু ডেন্টালে কিন্তু সম্ভব। ডেন্টালে দেখো যে আমরা এখানে মোটামুটি 4-5 জন কথা বললাম, এইখানে সবাই কিন্তু হুচট খাওয়া তোমাদের মতোই। তোমরা যে সময়টা পার করছো, আমি ওই যে ওইখানে 2 জন, তারা কিন্তু আমরা কিন্তু সেম সময়টা পার করছি। আমাদের মেডিকেল মিস হওয়ার পর আমরা ডেন্টালে একটা ভালো পজিশনে চলে আসছি। ঠিক আছে? তো যারা মোটামুটি 65-র উপরে, তারা অবশ্যই সম্ভাবনা আছে ডেন্টালে পড়ার জন্য। এটা ভাইবো না যে 500 সিট, হ্যাঁ 5,000 মধ্যে পাইছে না, 500-র মধ্যে পাবে, হ্যাঁ পাবে। কারণ 5,000-এ যারা ছিল ওরা অনেকে পরীক্ষা দিবে না। আর যেটা বলছিলাম না প্রথমেই, যে 5,000 আজকে চান্স পাইছে, এদেরকে কালকে পরীক্ষা নেও, 1 সপ্তাহ পরে পরীক্ষা নেও, দেখবা 2,000 বের হয়ে গেছে, নতুন 2,000 আবার ঢুকে গেছে, বুঝছো? তো তুমি যে পারবা না 500-র মধ্যে, এরকম ভাবনা চিন্তা রাখো না। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো, তোমার জন্য বেস্ট কিছুটাই হবে। আজকের লাইভটা আমরা এখানেই শেষ করবো। আসসালামু আলাইকুম।